নমস্কার, আমি সোমা। সাহিত্যবৃক্ষ অডিও স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত। সাহিত্যবৃক্ষের আজকের নিবেদন চেয়ারম্যান, লেখক শ্রী অরবিন্দ গুহ। মামার বাড়ি তো আমরা সকলেই যাই, কিন্তু আদিত্যর মতো মামার বাড়ি যাওয়ার এমন অদ্ভুত অভিজ্ঞতা বোধ করি কারোর জীবনে কখনো হয়নি। আসুন আজ আমরা আদিত্যর মামার বাড়ি যাওয়ার গল্প শুনি। জয়কেষ্টপুর থেকে আবার লম্বা খামে চিঠি এসেছে। খামখানা হাতে নিয়ে পীতাম্বরবাবু বুঝলেন মস্ত চিঠি। আগাগোড়া পড়তে বিস্তর মেহনত হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। কিন্তু না পড়লেও নয়, রঘুনাথ ঘনিষ্ঠ আত্মীয়, তার চিঠিকে না পড়ে ফেলে দেওয়া যায়? দীর্ঘশ্বাস ফেলে পীতাম্বরবাবু ডাকলেন, আদিত্য, আদিত্য। শার্টের বোতাম লাগাতে লাগাতে আদিত্য এলো। বলল, ডাকছো কেন বাবা? তোমার ওষুধ ফুরিয়ে গেছে বললে না একটু আগে? তোমার ওষুধ কিনে আনতে যাচ্ছি। নিজের মাথায় হাত বুলোতে বুলোতে পীতাম্বরবাবু বললেন, ও হ্যাঁ, তা যাও, তাড়াতাড়ি এসো, আবার তোমার মামার চিঠি এসেছে। চোখ কপালে তুলে আদিত্য বলল, আবার মামার 1.5 গজি চিঠি? ইস, আবার তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। তুমি তো শেষ পর্যন্ত না পড়ে ছাড়বে না। হতাশভাবে পীতাম্বরবাবু বললেন, উপায় কি? চিঠিও শেষ পর্যন্ত না পড়ে পারবো না, ব্লাড প্রেশারও না বেড়ে ছাড়বে না। যাও, তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো। ওষুধ না আসা পর্যন্ত আমি চিঠি পড়ব না। তাড়াতাড়ি বেরিয়ে গেল আদিত্য। ওষুধ নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো। হাতের কাছে ওষুধের শিশি রেখে পীতাম্বরবাবু খাম খুলে চিঠি বার করলেন। চুপচাপ পড়তে লাগলেন। আদিত্য ভেতরে চলে গেল, মায়ের ঘরে ঢুকল। মায়ের দুহাঁটুতে সাংঘাতিক বাত, কোনো ওষুধেই কিছু হয়নি। শেষ পর্যন্ত চাঁদপাড়ার একটা স্বপ্নাদ্য তেলে কিছু সুফল পাওয়া গেছে। তেলটা মালিশ করলে বাতের ব্যথা সত্যি সত্যি অনেক কমে যায়, কিন্তু বেজায় উৎকট গন্ধ। আদিত্য আর তার মা বাবার সয়ে গিয়েছে, না সয়েই বা উপায় কি? স্বপ্নাদ্য তেলের আর একটা গুণও বলবার মতো, উৎকট গন্ধের ভয়ে এ বাড়িতে চোর ডাকাত তো দূরের কথা, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব পর্যন্ত আসে না। আসল খবর যারা জানেন, তারা বাড়িতে কারো বাত না থাকলেও এই স্বপ্নাদ্য তেলের বোতল মজুত রেখেছেন। কিন্তু আসল খবর আর কজন জানেন? মায়ের ঘরে ঢুকে আদিত্য বলল, মা, আবার মামার ঢাউস চিঠি এসেছে। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সর্বনাশ, তোমার বাবা তো চিঠি আগাগোড়া না পড়ে ছাড়বেন না, তার ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। আদিত্য অভয় দিয়ে বলল, ভয় নেই মা, ওষুধ এনে দিয়েছি। মা বললেন, ভয় করেই বা কি করব? আর একটা কথা বলি, তোমার বাবাকে বলো না কিন্তু, শুনলে উনি অস্থির হয়ে পড়বেন। আদিত্য বলল, কি কথা মা? মা বললেন, তোমার মামার চিঠি এলে আমি বিছানায় শুয়েই টের পাই। খবরটা শোনার আগেই জানতে পারি যে রঘুনাথের চিঠি এসেছে। আদিত্য অবাক হয়ে বলল, কি করে মা? উপরের দিকে তাকিয়ে মা বললেন, আমার 2 হাঁটুই তখন দারুণ কনকন করে ওঠে। স্বপ্নাদ্য তেলেও কিছু হয় না, রঘুনাথের চিঠি বড় সাংঘাতিক জিনিস। বাবা ঝড়ের মতো ঘরে ঢুকলেন, 2 চোখ টকটকে লাল, টাক পর্যন্ত উস্কো খুস্কো। বললেন, সাংঘাতিক বলে সাংঘাতিক? 7 পাতার চিঠিতে মাত্র 3টি বানান শুদ্ধ, আর সব বানান ভুল। ব্যাকরণের ভুলের কথা না বলাই ভালো। হাতের কাছে ওষুধ না থাকলে এতক্ষণে হয়তো অজ্ঞান হয়ে যেতাম। সারা জীবন স্কুলে ছাত্রদের বাংলা পড়িয়েছি, এখন যদি এত ভুলে ভর্তি চিঠি পড়তে হয়, তাহলে বাঁচি কি করে? আদিত্য বলল, বাবা, অত ভুল লিখতেও ক্ষমতা লাগে। এই ক্ষমতা না থাকলে মামা হয়তো কোনোদিনই জয়কেষ্টপুরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারতেন না। তাকে হাত বুলোতে বুলোতে বাবা বললেন, আদিত্য, তুমি বোধহয় খাঁটি কথাই বলেছ। এত ভুল বানান রপ্ত করতে পারিনি বলেই হয়তো সারা জীবন মাস্টারি করে কাটাতে হলো, জীবনে কোথাও চেয়ারম্যান হতে পারলাম না। তা সে যাকগে, তুমি কবে যাচ্ছ? আদিত্য ঘাড় তুলে বলল, কোথায়? বাবা বললেন, জয়কেষ্টপুরে। চিঠিতে ঘ্যানর ঘ্যানর করে সেই কথাই তো লিখেছে রঘুনাথ।
2 বছর হলো চেয়ারম্যান হয়েছে, আদিত্যর একবারও সময় হলো না মামার কাছে যাওয়ার। ভাগ্নে যদি চেয়ারম্যান মামার বাড়ি একবার গিয়ে তার হালচাল দেখে না আসে, তাহলে চেয়ারম্যান হয়ে আর সুখ কি? আদিত্য, তুমি একবার যাও। আদিত্য বলল, আমি গেলে কি লাভ? বাবা বললেন, আর কিছু না হোক, তুমি একবার ঘুরে এলে চিঠি লেখাটা হয়তো বন্ধ করবে। চিঠিতে তোমার জয়কেষ্টপুরে যাওয়ার কথাই তো 15 আনা। তুমি একবার যাও। আদিত্য বিরক্ত হয়ে বলল, জয়কেষ্টপুরে মামার ঠিকানা কি? বাবা হাসলেন, বললেন, সে কথাও রঘুনাথ চিঠিতে ফলাও করে লিখেছে। ঠিকানার কোনো দরকার নেই। রঘুনাথই লিখেছে, যাকে জিজ্ঞেস করবে সেই চেয়ারম্যানের বাড়ি দেখিয়ে দেবে। মা চিচি করে বললেন, আদিত্য, তুমি বাবার কথা শোনো, একবার জয়কেষ্টপুর ঘুরে এসো। তুমি গেলে যদি রঘুনাথের চিঠি লেখা বন্ধ হয়, তাহলে তোমার বাবার ব্লাড প্রেশার। মায়ের কথা শেষ করতে না দিয়ে আদিত্য বলল, যাব, কালই যাব। আমি সেখানে গেলে বাবার ব্লাড প্রেশার আর তোমার হাঁটুর কনকনানির যদি কোনো সুরাহা হয়, তাহলে আমি কেন যাব না? কাল রাত্রিরের ট্রেনেই রওনা হব। সকালবেলা জয়কেষ্টপুর স্টেশনে নামল আদিত্য। প্ল্যাটফর্ম পেরিয়ে এসে দেখতে পেল পরপর কয়েকটি রিক্সা দাঁড়িয়ে আছে। প্রথম রিক্সায় উঠে বসল আদিত্য। প্যাডেলে একটা পা রেখে রিক্সাওয়ালা জিজ্ঞেস করল, কোথায় যাবেন? আদিত্য বলল, চেয়ারম্যানের বাড়ি। প্যাডেল থেকে পা নামিয়ে রিক্সাওয়ালা বলল, দয়া করে আপনি আমার রিক্সা থেকে নেমে যান। আদিত্য অবাক হয়ে বলল, কেন? তুমি কি চেয়ারম্যানের বাড়ি চেনো না? রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বলল, চিনি, কিন্তু চিনতে চাই না। ওই শয়তানের বাড়িতে যাব আমি? সকালবেলা দয়া করে আর কথা বাড়াবেন না, দয়া করে নেমে যান। রিক্সা থেকে নেমে আদিত্য বলল, তুমি ভুল করছো না তো? রিক্সাওয়ালা বলল, ভুল করব কেন? ঘুঘুনাথ চেয়ারম্যান এই শহরে একটাই আছে। আদিত্য বলল, ওই তো, তুমি ভুল করলে। চেয়ারম্যানের নাম ঘুঘুনাথ নয়, রঘুনাথ। রিক্সাওয়ালা ভুরু কুচকে তাকায় আদিত্যর দিকে, বলল, আপনি কি এই শহরে থাকেন? আদিত্য ঘাড় নেড়ে বলল, না না, আমি কলকাতায় থাকি। এই শহরে আজ এই প্রথম এলাম। রিক্সাওয়ালা বলল, তাই বলুন, আপনি যদি এই শহরে থাকতেন তাহলে জানতেন আমি ভুল করিনি, আপনি ভুল করছেন। চেয়ারম্যান ব্যাটাকে আমরা ঘুঘুনাথ বলি। ওর আসল নাম মুখে আনতে পাপ হয়। ব্যাটা শহরের সব চোরের সর্দার, সব মস্তানের ওস্তাদজি, সব পুলিশের গুরুদেব। আদিত্য দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমি কোন রিক্সায় যাব? রিক্সাওয়ালা ঘাড় নেড়ে বলল, কোনো রিক্সা ওই শয়তানের বাড়িতে যাবে না। আদিত্য নিরুপায় হয়ে বলল, তাহলে তো হেঁটেই যেতে হবে আমাকে। কিন্তু চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে? ওপরে আর নিচে আঙুল দিয়ে দেখিয়ে রিক্সাওয়ালা বলল, এই 2 দিক বাদ দিয়ে বাকি 8 দিকে যেদিকে খুশি হাঁটাহাঁটি করুন। দয়া করে আমাকে রেহাই দিন, আর কথা বাড়াবেন না। সকালবেলা ঘুঘুনাথ ব্যাটার কথা মুখে আনতে হলো। সারাদিন আজ আমার কপালে নির্ঘাত অনেক দুঃখ আছে। আদিত্য হাঁটা পথ ধরল। মনের অবস্থা কহতব্য নয়। আদিত্যকে ঘুণাক্ষরেও কল্পনা করেছিল যে জয়কেষ্টপুরে নেমে রিক্সাওয়ালার মুখে শুনতে হবে, চেয়ারম্যান মামা চোরের সর্দার, মস্তানের ওস্তাদজি, পুলিশের গুরুদেব। শেষ পর্যন্ত কত দূর গড়াবে কে জানে। খানিকটা হেঁটে আসার পর বাঁদিকে দেখা গেল একটা চায়ের দোকান। আদিত্য ঢুকে পড়ল। চেয়ার টেয়ার নেই দোকানে, টেবিলের দুদিকে বেঞ্চ। দোকানদার বলল, বসুন। আদিত্য বসে পড়ল। বলল, টোস্ট হবে? দোকানদার বলল, হবে। চিনি না গোলমরিচ? আদিত্য বলল, চিনি। ডিম সেদ্ধ হবে? দোকানদার বলল, হবে। হাঁস না মুরগি? আদিত্য বলল, মুরগি। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদিত্য বলল, 2টো ডিম সেদ্ধ, 2খানা টোস্ট আর 1 কাপ চা। দোকানদার নিজেই একটা প্লেটে ডিম সেদ্ধ আর টোস্ট আর 1 গ্লাস চা আদিত্যর সামনে রাখল। এই দোকানদারের কাছে নির্ঘাত মামার বাড়ির হদিশ পাওয়া যাবে। আদিত্য জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি বলতে পারেন চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে? দোকানদার একটা অভাবনীয় কাণ্ড করল।
টোস্ট আর ডিম সেদ্ধর প্লেট আর চায়ের গ্লাস তুলে নিয়ে বলল, আমার দোকানে বসে ওই বজ্জাত চেয়ারম্যানটার বাড়ির খবর জানতে চাইছেন? আপনার মতো খদ্দের আমি চাই না, আপনি আসুন। দোকান থেকে নিঃশব্দে বেরিয়ে এলো আদিত্য। খানিক দূর এগিয়ে আসার পর আদিত্যর চোখে পড়ল আর একটা দোকান, সিঙ্গারা আর জিলিপি ভাজা হচ্ছে। খেতেই হবে গরম গরম সিঙ্গারা আর জিলিপি, কিন্তু সাবধান, আদিত্য মনে মনে নিজেকে সতর্ক করল। ভুলেও এখানে চেয়ারম্যান মামার বাড়ির কথা বলা চলবে না, আপনি বাঁচলে মামার নাম। দোকানে ঢুকে চেয়ারে বসে আদিত্য বলল, 3টে সিঙ্গারা আর 3খানা জিলিপি। পাশের টেবিলে 2জন ভদ্রলোক, একজন বুড়ো আর একজন আধবুড়ো, মুখোমুখি বসে গল্প করতে করতে সিঙ্গারা জিলিপি খাচ্ছেন। বুড়ো ভদ্রলোক বললেন, চেয়ারম্যান হয়ে ঘুঘুতর বেটা একেবারে নিজের ভুল পাল্টে ফেলেছে। বড়ালবাবুদের একখানা ফাটা ছাদের ঘর ভাড়া নিয়ে গুটি সুটি হয়ে থাকতো, এখন পেল্লাই 3তলা বাড়ি হাঁকিয়েছে। আগে টোটো করে ঘুরে বেড়াতো, এখন এয়ার কন্ডিশনড গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। ও 2 হাতে চুরি করেছে ঘুঘুধর, 2 হাতে লুটে পুটে খাচ্ছে। ভাগ্যিস লোকটা রাবণের মতো 10 হাত নেই। জিলিপিতে একটা কামড় দিয়ে আধপুরো ভদ্রলোক বললেন, রাবণের মতো 10 হাতেই লুটছে ঘুঘুধর, 8খানা হাত লুকিয়ে রেখেছে। ঘুঘুধরের মতো ভেলকিবাজের পক্ষে 8খানা হাত লুকিয়ে রাখা কিছুই নয়। লোকটা হাত সাফায়ে ওস্তাদ। বুড়ো ভদ্রলোক সায় দিয়ে বললেন, তা যা বলেছ, ঘুঘুধরের মতো চোরের সর্দার, মস্তানের ওস্তাদজি আর পুলিশের গুরুদেবের অসাধ্য কাজ নেই। কিন্তু আশ্চর্য কি জানো, ঘুঘুধরেরও খোসামুদে জুটেছে। কয়েকটা উকিল, কয়েকটা ডাক্তার, কয়েকটা ইঞ্জিনিয়ার, কয়েকটা অধ্যাপক আর জয়কেষ্টপুর বার্তা পত্রিকার সম্পাদক ঘুঘুধরের ভক্ত হয়ে গিয়েছে। আধপুরো ভদ্রলোক ঘাড় নেড়ে বললেন, ওদের কথা বাদ দিন, ওরা ভক্ত নয়, ভক্ত সাজে। যে যখন চেয়ারম্যান হয় তখন তার খোসামুদি করে। ঘুঘুনাথকে খোসামুদি করে নানা খাতে অল্প স্বল্প যা টাকা কড়ি পায় তাতেই ওরা তুষ্ট। কিন্তু ঘুঘুনাথের তো অল্পে সুখ নেই, নালপে সুখমস্তি ভূমৈব সুখম। চেয়ারম্যান মামার কীর্তি কথা কতই আর শোনা যায়। তাড়াতাড়ি দাম চুকিয়ে আবার রাস্তায় নেমে পড়ল আদিত্য। কিন্তু মামার বাড়ির হদিশ কি করে পাওয়া যাবে, নাকি পাওয়া যাবে না? যা অবস্থা দেখা যাচ্ছে, কেউ যদি টের পায় যে আদিত্য স্বয়ং চেয়ারম্যান ঘুঘুধরের ভাগ্নে, তাহলে আদিত্যর হাড়গোড় আস্ত থাকবে কিনা সন্দেহ। মামার বাড়ির হদিশ না পেলে ফিরতি ট্রেনে কলকাতায় ফিরে যাওয়াই আদিত্যর পক্ষে ভালো। একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল আদিত্য। দোকানের আয়নায় নিজের ছায়া দেখে মনে মনে একটু ভরসা পেল। আর যাই হোক, মামার চেহারার সঙ্গে আদিত্যর চেহারার কোনো মিল নেই। মিল থাকলে হয়তো নরানাং মাতুলক্রম বলে লোকজনের হাতে ধোলাই খেতে হতো। ধা করে আদিত্যর মাথায় একটা বুদ্ধি খেলে গেল, রাবণ সেজে হয়তো রামের বাড়ির হদিশ পাওয়া যাবে। আদিত্য বলল, একটা জর্দা পান হবে? পানের দোকানদার বলল, হবে না কেন বাবু, নিশ্চয়ই হবে। কি জর্দা দেব? আদিত্য বলল, জানকী জর্দা আছে? দোকানদার বলল, আছে। আদিত্য বলল, জানকী জর্দার সঙ্গে এলাচ দিয়ে একটা পান দাও। দোকানদার পান সাজতে আরম্ভ করলো। আদিত্য ফিসফিস করে বলল, তোমাকে বিশ্বাস করে একটা কথা বলতে পারি? দোকানদার বলল, অনায়াসে। আমি কি ঘুঘুনাথের মতো নিমকহারাম জোচ্চোর যে আমাকে বিশ্বাস করবেন না? আরও গলা নামিয়ে আদিত্য বলল, আমি কলকাতা থেকে এসেছি, পুলিশের লোক, সাদা পোশাকের পুলিশ। ব্যাপার কি জানো, কলকাতার পুলিশের কাছে পর্যন্ত তোমাদের চেয়ারম্যান ঘুঘুনাথের নামে গোপনে নালিশ গেছে। লোকটা চোরের সর্দার, মস্তানের ওস্তাদজি, পুলিশের গুরুদেব। আমি একবার ঘুঘুনাথের বাড়িতে যেতে চাই। দোকানদার খুশি হয়ে বলল, ব্যাটাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে দড়ি বেঁধে কলকাতায় নিয়ে যান। কিন্তু আপনি একটা ভুল করেছেন। আদিত্য বলল,
কি ভুল? দোকানদার বলল, ঘুঘুনাথের বাড়ি ছাড়িয়ে এসেছেন। আদিত্য বলল, কোথায় ঘুঘুনাথের বাড়ি? দোকানদার বলল, পেছনের দিকে মিনিট 10 হেঁটে যান, রাস্তার মোড়ে দেখবেন একটা মিষ্টির দোকান। মস্ত সাইনবোর্ডে লেখা আছে জগদম্বা মিষ্টান্ন ভাণ্ডার। ওখানে বাঁ হাতে রাস্তায় ঢুকে পড়বেন। 5খানা বাড়ির পর মস্ত একখানা তেতলা বাড়ি, ওই হলো গিয়ে ঘুঘুনাথের বাড়ি। আপনার চিনতে কোনো অসুবিধে হবে না। অমন ঝকঝকে পেল্লায় তেতলা বাড়ি, ওই তল্লাটে কেন, এই শহরেও আর নেই। পান হাতে নিয়ে আদিত্য বলল, দাম কত? দোকানদার জিভ কেটে বলল, ছি ছি, আপনার কাছ থেকে কি পানের দাম নিতে পারি? একটা শুভ কাজে কলকাতা থেকে কষ্ট করে এত দূরে এসেছেন, আপনার কাছে পানের দাম নিয়ে কি নরকে যাব? আপনি তাড়াতাড়ি করুন। শয়তানের শিরোমণি ঘুঘুধরের হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে যান। আরও কয়েকটা পান বানিয়ে বেঁধে দেব? হাতের পানটা মুখে পুরে আদিত্য বলল, না, এখন আর দরকার নেই। বৈঠকখানায় মামা একা একা বসে সিগারেট খাচ্ছেন। আদিত্যকে দেখে মামা খুশি হয়ে বললেন, আরে আদিত্য, তুই এলি, শেষ পর্যন্ত এলি, সত্যি সত্যি আসতে পারলি? দীর্ঘশ্বাস চেপে রেখে আদিত্য বলল, সত্যি সত্যি আসতে পারলাম। ঘড়ির দিকে তাকিয়ে মামা বললেন, তা এত দেরি হলো কেন? ট্রেন কি লেট করেছে? আদিত্য বলল, না মামা, ট্রেন লেট করেনি, লোকজনের মুখে তোমার কথা শুনতে শুনতে দেরি হয়ে গেল। সিগারেটে একটা জব্বর টান দিয়ে মামা বললেন, চেয়ারম্যান হওয়ার পর এই কাণ্ড হয়েছে। লোকজনের মুখে আমার কথা ছাড়া আর অন্য কথা নেই। এয়ার কন্ডিশন গাড়িতে চড়ে যাই, দেখতে পাই লোকজন বলা বলি করছে, কথা অবশ্য শুনতে পায় না। এয়ার কন্ডিশন গাড়ির এই হচ্ছে অসুবিধে, কিন্তু অনায়াসে বুঝতে পারি লোকজন কি বলা বলি করছে। আদিত্য ঠান্ডা গলায় বলল, অনায়াসে কি বুঝতে পারো? মামা বললেন, বুঝতে পারি লোকজন বলা বলি করছে আমাদের মাননীয় চেয়ারম্যান যাচ্ছেন, এছাড়া লোকজনের আর কি বলার থাকতে পারে। আদিত্য বোবা হয়ে রইল, কিন্তু মামার মুখ বন্ধ হলো না। মামা বলে চললেন, আর শুধু কি রাস্তার লোকজন, এই বাড়িতেও কত জ্ঞানীগুণী আসেন। উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, জয়কেষ্টপুর বার্তা পত্রিকার সম্পাদক, প্রত্যেকে স্পষ্ট করে সত্য কথা বলে, আমার মুখের ওপরেই বলে। নির্জীব গলায় আদিত্য বলল, কি বলে? সিগারেটে আর একটা টান মেরে মামা বললেন, কি আর বলবে, কোনো ঢাক ঢাক গুড় নেই, স্পষ্ট করে সত্য কথা বলে। কেউ আমাকে বলে আচার্য, কেউ আমাকে বলে কৃপা সিন্ধু, কেউ আমাকে বলে মহাত্মা, কেউ আমাকে বলে ত্রাণকর্তা, কেউ আমাকে বলে প্রাতঃস্মরণীয়। আদিত্য একটা ঢোক গিলল। মামা বললেন, এই শুনেই অবাক হয়ে গেলি? আর একটা খবর শুনলে তুই তাজ্জব হয়ে যাবি। আদিত্য বলল, না, তাজ্জব হব না, তুমি বলো। মামা হে হে করে হাসলেন, বললেন, হে হে হে, বিখ্যাত জয়কেষ্টপুর বার্তা পত্রিকায় মাসে মাসে ছবি সমেত আমার জীবনী ছাপা হচ্ছে। আমার জীবনের কত খবর যে জোগাড় করেছে, না পড়লে ভাবা যায় না। তোর মামি সব যত্ন করে রেখে দিয়েছে, চেয়ে নিয়ে পড়ে দেখিস আমার সম্পর্কে কতটুকু জানিস তুই। আদিত্য হতভম্ব হয়ে মামার মুখের দিকে তাকিয়ে রইল।
শেষ টান দিয়ে সিগারেটের প্রায় আধখানা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে মামা বললেন, চেয়ারম্যান হওয়ার পর দেদার টাকা কড়ি পাচ্ছি, সে তো পাবই জানা কথা, না পেলে কে চেয়ারম্যান হতে চায়। কিন্তু টাকা কড়ির চেয়েও বড় হচ্ছে যশ খ্যাতি আর মান মর্যাদা। আমার যশ খ্যাতি আর মান মর্যাদা যে কত উঁচু দরের তা কি তুই জানতিস? আদিত্য ঘাড় নেড়ে বলল, না। নিজের দুই উরুতে দুহাতে জোরে চাপড় মারতে মারতে মামা বললেন, তুই তো দূরের কথা, জয়কেষ্টপুর বার্তায় আমার সচিত্র জীবনী পড়ার আগে আমিও জানতাম না যে আমি জীবনে কত ভালো ভালো ঘটনা ঘটিয়েছি, কত ভালো ভালো কাজ করেছি। আমি জানতাম না, কিন্তু 10 জনে জানতো। তাহলেই হলো, আমার যশ খ্যাতি আর মান মর্যাদা কি শুধু শুধু হয়েছে? ব্যাস, আজকের গল্প এই পর্যন্তই। আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমাদের সাহিত্যবৃক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কাছেও এই গল্পগুলোকে পৌঁছে দিন। আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানালে আমি খুব খুশি হব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো টাটা।